মৌলিক অধিকারের যে তৃতীয় ভিডিও এটা। কোশ্চেন দেখো 33 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকারের অন্তর্গত 20 নম্বর ধারাটি ব্যাখ্যা করো বা লেখো। এই 20 নম্বর ধারাটি হচ্ছে শাস্তির বিরুদ্ধে অধিকার। এটা নাগরিককে বেআইনিভাবে শাস্তি প্রদানের হাত থেকে রক্ষা করে যায়। 20 একে বলা আছে যে সময় ব্যক্তির অভিযোগ করা হয়েছে, ব্যক্তি মানে অভিযুক্ত করা হয়েছে, সেই সময়কার আইন অনুযায়ী তাকে শাস্তি প্রদান করতে হবে। 20(2) বলা আছে যে একই প্রকার যে সময় তোমার একই প্রকার অপরাধের জন্য ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। যদি এরকম কাজ করা হয় তবে সেটা সংবিধান বিরোধী বলে গণ্য করা হবে। 20(3) বলা আছে কোনো ব্যক্তির নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। সংবিধান 21 নম্বর ধারাতে বলা হয়েছে তোমার যে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই ধারায় তোমার যে ব্যক্তিগত যে স্বাধীনতা আছে তা বজায় রাখা হয়েছে। 21 নম্বর ধারা যে পরিধিতে মৃত্যুর দণ্ডের অন্তর্ভুক্ত নয়, তবে দুর্গাদাস বসু সংবিধান উল্লেখিত যে 21 নম্বর ধারাটি আছে সেটা হচ্ছে শাসন বিভাগের স্বৈরাচারিতা বা বেআইনি যেসব নিয়মকানুন প্রণয়ন করে তার বিরুদ্ধে ব্যক্তির একটি রক্ষা কবচ বলে মনে করা হয়েছে। যদিও এটা আইন বিভাগের যে আধিপত্যের বিরুদ্ধে একটা রক্ষা কবচ বলে গণ্য করা হয় না। 35 দাগের কোশ্চেনটা, সংবিধানের 22 নম্বর ধারাটি বিবৃতি করো। এই 22 নম্বর ধারাটি হচ্ছে তোমার অবৈধভাবে যখন গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে একটা সুরক্ষামূলক বা রক্ষা কবচ একটা। 21 নম্বর ধারাতে বলা আছে যে আটক ব্যক্তি যে আছে তিনি তার পছন্দ অনুযায়ী আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন বা আইনজীবীর মাধ্যমে নিজের আত্মপক্ষ সমর্থন অধিকার প্রদান করা হয়েছে এই ধারাতে। 22(2) বলা আছে যে ব্যক্তিকে আটক করা হবে তাকে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করাতে হবে। 22(3) নম্বর ধারায় বলা আছে নিবর্তনমূলক আটক আইনে যদি কোনো ব্যক্তিকে ধরা হয় তাহলে উপরের যে 22(1) এবং 22(2) নম্বর ধারাটি যেগুলি আছে সেগুলো এইখানে প্রযোজ্য হবে না। 23 নম্বর ধারাটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 23 এবং 24 দুটো হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এই 23 নম্বর ধারায় বলা হয়েছে যে বলপ্রয়োগ দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডবিধি অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। দাসপ্রথা বা স্ত্রীলোককে নিয়ে নীতি বহির্ভূত যে কাজগুলো করানো হয় সেগুলো হচ্ছে এখানে নিষিদ্ধ করা হয়েছে। ভারতে প্রকৃতপক্ষে দাস ব্যবস্থার কোনো অর্থই নাই, ব্যবস্থার নাই। আর তবুও ভারতে অগণিত দরিদ্র মানুষ আছে, নিচুতলার মানুষ আছে যারাকে বিনা পয়সায় খাটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটি এই আইনের বা এই অধিকারের বিরুদ্ধ হিসাবে বা বিরোধী হিসাবে স্থান দেওয়া হয়েছে। তারপর 37 দাগের কোশ্চেনটা, উপরের শিশুদের উপর শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করার ব্যাপারে 24 নম্বর ধারায় কি বলা হয়েছে? 24 নম্বর ধারা হচ্ছে 23 আর 24 দুটা মিলে হচ্ছে তোমার শোষণের বিরুদ্ধে অধিকার। এই 24 নম্বর ধারায় শিশুদের শোষণের অধিকার বিরুদ্ধে বিরুদ্ধে বলা হয়েছে। এই সংবিধানের 24 নম্বর ধারা অনুসারে বলা হয়েছে 14 বছরের কম বয়স্কী যে শিশুরা আছে তারা হচ্ছে কলকারখানা, খনিজ বা অন্য কোনো বিপজ্জনক স্থানে যেন নিযুক্ত না হয়। এই অধিকারটি ভারতের সংবিধানে এবং ভারতের যে বসবাসকারী বিদেশিরাও এটা ভোগ করতে পারে। দেশি এবং বিদেশিরা সবাই হচ্ছে এটা ভোগ করতে পারে। এই মৌলিক অধিকারটি বাস্তবে কার্য করার জন্য পার্লামেন্ট অনেকগুলো আইন প্রণয়ন করেছে, যেমন হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্ট 1948, দ্য মিনস অ্যাক্ট 1952, দ্য চাইল্ড লেবার বিল 1986। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য সব আইন যেগুলো হচ্ছে শিশু শ্রম বিরোধী আইন হিসাবে কার্যকর করেছে। তারপর দেখো 38 দাগের কোশ্চেন, সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্গত 25 নম্বর ধারাটি কি? এই 25 নম্বর ধারাটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই ধর্মীয় স্বাধীনতা 25(1) বলা আছে যে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক অনুযায়ী স্বাধীনতা ধর্ম পালন,
ধর্মপ্রচার এবং ধর্মশিক্ষা করতে পারে। 25-2 বলা আছে ধর্মাচরণের সঙ্গে জড়িত যে অর্থনৈতিক, রাজনৈতিক বা বিত্ত সম্বন্ধীয় যে কার্যাবলী আছে তা নিয়ন্ত্রণ করার অধিকার রাষ্ট্রের কিন্তু রয়েছে। মানে ধর্ম আচরণের সঙ্গে যেসব অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়গুলো জড়িত আছে সেগুলো হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে। 25-2 ক্ষয়ে বলা আছে যে সকল যে হিন্দু ধর্মাবলম্বী যেসব তোমার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো একবারে রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে। এটা হলো তোমার হচ্ছে 25-দাগের 25-এর সংবিধানে যে 25 নম্বর ধারা আছে, 25 নম্বর ধারার এটা বিষয়বস্তু ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। 39 কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারাটি কি? 26 নম্বর ধারাটা হচ্ছে তোমার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সংবিধানের যে 26 নম্বর ধারা তার 26-1 বলা আছে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায় ধর্মীয় উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারে। 26-2 বলা আছে ধর্মীয় বিষয়ে নিজ নিজ কার্যাবলী পরিচালনা করতে পারে। এবং 3 নম্বরে 26-3 বলা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগদখল করতে পারে এবং সম্পত্তির পরিচালনা করতে পারবে তোমার ধর্মীয় সংগঠন বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। তা 40-এর পরের কোশ্চেন, 40-এর দাগের কোশ্চেনটা ভারতীয় সংবিধানের 27 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। এই 27 নম্বর ধারাও কিন্তু ধর্মীয় স্বাধীনতার অন্তর্ভুক্ত একটা মৌলিক অধিকার। এই 27 নম্বর ধারায় বলা আছে কোনো বিশেষ ধর্ম বা সম্প্রদায় নিজের প্রসার এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কর প্রদান করতে বাধ্য করবে না রাষ্ট্র। রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যে কর প্রদান করার পরিবর্তে তাদেরকে অনুদান ধার্য করতে পারে। বা রাষ্ট্র ডাইরেক্ট কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কর প্রতিষ্ঠা করতে পারে না, তার নাম পরিবর্তন করে কি করছে অনুদান ধার্য করতে পারে, অনুদান দিয়েছে বলে বলতে পারে। তবে ভারতের যে ধর্মীয় নিরপেক্ষতা নীতিটা রয়েছে সেটা পাশ্চাত্য দেশ থেকে এসেছে। এটা অ্যাকচুয়ালি ধর্ম কথার অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। এই সেকুলারিজম বিষয়টা এটা হচ্ছে পশ্চিমী দেশ থেকে ভারতে আগত হয়েছে। তবে ধর্মের উদ্দেশ্য কোনো সময় কিন্তু সমাজ বা রাজনীতিকে দুর্বল করা নয়। তবে বর্তমান দিনে যে ধর্মনিরপেক্ষ যে বিষয়টা বা ধর্মনিরপেক্ষ চিন্তাধারাটা সেটা কিন্তু বর্তমানে শিক্ষা, রাজনীতি এবং অধিকারের উপর প্রভাব বিস্তার করছে। যদিও এটা পৃথক রাখা, ধর্ম থেকে শিক্ষা, রাজনীতি, অধিকারগুলোকে পৃথক রাখা দরকার। তারপরে 41 দাগের কোশ্চেন ভারতীয় সংবিধানে 28 নম্বর ধারাটি উল্লেখ করো। ভারত সংবিধানের যে 28 নম্বর ধারাটি আছে সেটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে কি বিষয় নিয়ে মানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে কিনা সেই ব্যাপারে আলোচনা করা আছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি সরকারি সাহায্যে পরিচালিত হয় সেসব শিক্ষা প্রতিষ্ঠানে তোমার ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তবে সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিক যেসব সরকার দ্বারা পরিচালিত হয় যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে শিক্ষার্থীর বিরুদ্ধে বা যেখানে যে অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী আছে তাদের অভিভাবকের অনুমতি ছাড়া ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তবে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তোমার ধর্মীয় শিক্ষা দেওয়ার নিষেধাবলী জারি করা হয়নি। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে দান করে বা অছি দ্বারা পরিচালিত হয়। সেইখানে একটা বিষয়টা অন্যরকম। সেখানে দাতা বা অছি যিনি আছেন তিনি যদি উইলে তা বলেন যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে তাহলে সেখানে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে। এবার চলে আসো 42 দাগের কোশ্চেন ভারতীয় সংবিধানে 29 নম্বর ধারায় কি লিপিবদ্ধ করা হয়েছে। এখানে বলে রাখি আমার যে স্বাধীনতার আমরা যে মৌলিক অধিকারগুলো পড়ছি সেই মৌলিক অধিকারের মধ্যে 29 এবং 30 নম্বর ধারাটা হচ্ছে শিক্ষা সংস্কৃতির অধিকার। আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা বহুজাতিক একটা বহু বৈচিত্র্যপূর্ণ একটা দেশ ভারতবর্ষ। তার শিক্ষা এবং সংস্কৃতিও তাহলে আলাদা আলাদা রকমের হবে, সেই জন্য এখানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 29 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী যে সমস্ত শ্রেণীর নাগরিক ভারতের যে কোনো স্থানের ভাষা, লিপি, সংস্কৃতি রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে।
তবে সরকারি এবং বেসরকারি যে সাহায্য, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু কোন ধর্ম, জাতি বা ভাষা বিভেদ জনিত কারণে কোন নাগরিককে ভর্তির ব্যাপারে তাকে বঞ্চিত করা যাবে না। মানে তুমি অন্য ভাষা বলছো কিন্তু অন্য ভাষার স্কুলে ভর্তি হতে চাইছো, সেখানে কিন্তু না বলা যাবে না, তাকে ভর্তি নিতেই হবে। 43 কোশ্চেন, ভারত সংবিধানের 30 নম্বর ধারাটি কি আছে? সংবিধানের 30 নম্বর ধারায় বলা আছে যে প্রতিটি ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় নিজের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে পারে। রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে সাহায্য দানের ক্ষেত্রে কোনো রকম কোনো বৈষম্য আছে, মানে সব রকম শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলে তাকে অসাহায্য করবো না, এই ব্যাপারটা না। সব শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু অর্থ সাহায্য করতে হবে। তারপর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মের বিচার তাকে আসন সংরক্ষণ করা চলবে না। সংখ্যালঘু যে শ্রেণীর, অনেক সময় দেখা যায় সংখ্যালঘু শ্রেণীর যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা সরকার অধিগ্রহণ করতে চাইছে, সে সম্পর্কে কিন্তু রাষ্ট্রকে সেই ধর্মীয় সম্প্রদায়কে তোমার ক্ষতিপূরণ দিতে হবে বা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তারপর দেখো 30 নম্বর ধারা থেকে এবার আমরা চলে এলাম 32 নম্বর ধারায়। এখানে 31 নম্বর ধারাটা নেই। 31 নম্বর ধারা না থাকার কারণ সংবিধান 31 নম্বর ধারাটিকে তুলে দেওয়া হয়েছে 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। যে সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। তাই জন্য আমরা এবার সরাসরি ভারত সংবিধান যে 32 নম্বর ধারাটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই 32 নম্বর ধারাটি লিখে দেওয়া হয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নামে। এই সংবিধানের প্রতিবেদনের অধিকার 32 নম্বর ধারা, এই ধারাটাকে বি.আর. আম্বেদকর তোমার সংবিধানের হৃদয় বা আত্মা বলে বর্ণনা করেছেন। এই যে সংবিধানের 32 নম্বর ধারা, এই 32 নম্বর ধারা হচ্ছে 4টা ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। সেটা কিরকম কিরকম? যে কোনো নাগরিক মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। তা মৌলিক অধিকার ভঙ্গ হলে ব্যক্তি কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। মৌলিক অধিকার রক্ষার স্বার্থে, মৌলিক অধিকার যেগুলো ক্ষুণ্ণ হয়ে যায়, এই স্বার্থে, মানে ক্ষুণ্ণ যাতে না হয়, এই জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। পার্লামেন্ট 3 নম্বরে, পার্লামেন্ট আইন প্রণয়ন করে যে কোনো আদালতে লেখ জারির ক্ষমতা বাড়াতে পারে। পার্লামেন্টের ক্ষমতা আছে যে কোনো আদালতকে সে লেখ জারির ক্ষমতা প্রদান করতেই পারে। এই অধিকারগুলিকে সাময়িকভাবে স্থগিত থাকলেও বাতিল করা যায় না। এখানে একটা সাময়িক লেখা আছে, সাময়িকভাবে স্থগিত করা যায় না, মানে কোনো শুধুমাত্র জরুরি অবস্থাকালীন সময়ে জরুরিকালীন সময় তোমার হচ্ছে 32 এর মতো 21 এবং 20 নম্বর দুটি ধারা ছাড়া অন্য কোনো মৌলিক অধিকার কিন্তু ব্যক্তি বা নাগরিক ভোগ করতে পারে না। এই জন্য এই কথাটা এখানে লেখা আছে, সাময়িকভাবে স্থগিত থাকলেও বাতিল করা যায় না। 45 কোয়েশ্চেন, বন্দি প্রত্যয়ীকরণ বলতে কি বোঝো? আমরা যে একটু আগে আমরা যে পড়লাম যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 5টি লেখো, সেই 5টি লেখো এবারে আমাদের পড়তে হবে। প্রথমে আছে বন্দি প্রত্যয়ীকরণ বলতে কি বোঝো? বন্দি প্রত্যয়ীকরণ বলতে তোমার হচ্ছে বাংলা মানেটা হচ্ছে ইংরেজি কথাটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, এটি একটি ল্যাটিন শব্দ। তো এর কথার অর্থ হচ্ছে ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা। এই আদেশ বলে আদালত আটককারী কর্তৃপক্ষকে তোমার ব্যক্তিকে আদালতে হাজির করা নির্দেশ দিতে পারে। আটক যদি বিধিসম্মত না হয় তাহলে আটক ব্যক্তিকে মুক্তি দিতে পারে তোমার হচ্ছে আদালত। উৎপ্রেষণের কথার অর্থ হচ্ছে একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে টু বি ইনফর্মড, অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্নস্থ আদালত তার বিচার কার্যের ক্ষমতাযুক্ত যে প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বাইরে গেলে সেই লেখ সাহায্যে মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা আদালতের স্থানান্তরিত করতে পারে, বা আদালত বহির্ভূত যে সিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো বাতিল করতে পারে। এটা হলো তোমার উৎপ্রেষণ। তারপর হচ্ছে অধিকার
পিচ্ছা। অধিকার পিচ্ছা এটা যে কো ওয়ারেন্টো, এটা একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, অর্থাৎ কোন অধিকারে। কোনো ব্যক্তি যদি আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে উপযুক্ত নিযুক্ত না হয়েও সেই ব্যক্তি যদি ওই পদে দাবি করে, তার দাবিটা যদি বৈধ বলে দাবি করে, তাহলে এই দাবি যদি পরবর্তীকালে আইনসঙ্গত না হয়, তাহলে ব্যক্তিকে কিন্তু সেই পদ থেকে পদচ্যুত করা হয়ে থাকে। কেবলমাত্র এটা সরকারি পদের ক্ষেত্রেই অধিকার পিচ্ছ লাগু হয়। তারপর আছে প্রতিষেধ কথাটির অর্থ কি? প্রতিষেধ কথাটির অর্থ হচ্ছে প্রভেনশন, শব্দটির অর্থ হচ্ছে টু ফরবিট, অর্থাৎ নিষেধ করা। একমাত্র এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতন আদালতকে নির্দেশ বা নিষেধ করতে পারে। ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে তার নিজ সীমার মধ্যে কাজ করার জন্য নির্দেশ দিতে পারে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি এই নির্দেশ নিম্নতন আদালত অমান্য করে, তাহলে অমান্য করার দায়ে তা কিন্তু অভিযুক্ত করা হতে পারে। এই প্রতিষেধ বিষয়টা লেখটি কেবলমাত্র শুধুমাত্র তোমার হচ্ছে আদালতের বিরুদ্ধেই প্রয়োগ করা যায়। 40-এর দাগে 49, পরমাদেশ বলতে কি বোঝো? পরমাদেশ কথাটির অর্থ হচ্ছে তোমার ম্যান্ডামাস, এটা ল্যাটিন শব্দ একটি। এর অর্থ হচ্ছে উই অর্ডার, অর্থাৎ আমরা আদেশ করি। এখানে লেখা আছে উই কমান্ড, লেখা আছে অর্ডার লেখা, যে কোনো একটা লিখলেই হবে। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তার নিম্নস্থ যে আদালতগুলো আছে বা ব্যক্তি আছে, প্রতিষ্ঠান আছে, তাদের যে সর্বসাধারণের দায়িত্বযুক্ত যে কর্তৃপক্ষ আছে, তাদেরকে নিজ নিজ কর্তব্য পালন করতে নির্দেশ প্রদান করতে পারে। তবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে এরকম পরমাদেশ জারি করতে পারে না। পরে 50-এর দাগের কোয়েশ্চেন, সংবিধানের 34 নম্বর ধারাটি আলোচনা করো। সংবিধানের 34 নম্বর ধারাটি, এটা একটা তোমার হচ্ছে দণ্ড নিষ্কৃতি আইন কি বা কাকে বলে? সংবিধানের 34 নম্বর ধারায় বলা আছে যে কোনো অঞ্চলে যখন সামরিক শাসন চালু থাকবে, সেই সামরিক শাসন চালু থাকার সময় কোনো সরকারি কর্মচারী বা অন্য কেউ শৃঙ্খলা রক্ষার জন্য বা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যদি অবৈধ কাজ করে ফেলে, তাহলে সেই অবৈধ কাজকে ঢাকা দেওয়ার জন্য বা অবৈধ কাজকে ঠিক করার জন্য আইন প্রণয়ন করতে পারে তোমার আইনসভা। দিয়ে সেই বিষয়টাকে, সেই যে অপরাধমূলক কাজটা করলো, সেই অবৈধ কাজ করলো, সেই অবৈধ কাজটাকে বৈধ বলে ঘোষণা করতে পারে। এই পার্লামেন্টে এই আইনটাকে তোমার বলা হবে দণ্ড নিষ্কৃতি আইন। সংবিধানের 43 এবং 46 নম্বর ধারা ব্যাখ্যা দাও। এই 43 এবং 46 নম্বর ধারা তোমার চলে আসছে নির্দেশমূলক নীতিতে। সংবিধানের যে 43 নম্বর ধারা, 43-এর ক এবং হচ্ছে 46 নম্বর ধারায় যে ব্যাখ্যা দেওয়া হয়, সেটা হচ্ছে 43 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রের শ্রমিকদের কাজের জন্য যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছে বা ন্যূনতম মজুরি প্রদান করা বা সামাজিক সাংস্কৃতিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। 43-এর কয়ে বলা আছে শিল্প পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ দেবে। 46 নম্বর ধারায় বলা হয় তপশিলি জাতি উপজাতি মানে ST/SC বা অনগ্রসর OBC জাতি যারা, তার শিক্ষা এবং আর্থিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সামাজিক যে শোষণ এবং বৈষম্য আছে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এটা হচ্ছে নির্দেশমূলক নীতি। এগুলো হচ্ছে রাষ্ট্র সরকারকে নির্দেশ দেয় তার নিজ নিজ কার্য পালন করার জন্য। নিবর্তনমূলক আটক আইন। নিবর্তনমূলক আটক আইন বলতে তোমার বোঝানো হয়েছে যে যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে বা ভবিষ্যতে কোনো ব্যক্তি অপরাধমূলক কাজ করতে পারে, এই সন্দেহবশত কোনো ব্যক্তিকে যদি সরকার গ্রেপ্তার করে, তাহলে এই সরকার যে গ্রেপ্তার করছে তার আটকের কারণ জানতে পারবে না। পার্লামেন্ট আইনসভা এই নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে। সেগুলো কিসের জন্য? জনশৃঙ্খলা, ভারতের প্রতিরক্ষা, বৈদেশিক বিষয়, দেশ অথবা অঙ্গরাজ্যের নিরাপত্তা, অত্যাবশ্যকীয় যে দ্রব্য যেগুলো আছে তার সরবরাহ প্রভৃতির ক্ষেত্রে নিবর্তনমূলক আটক আইন তৈরি করতে পারে। তবে এই আইন অনুসারে কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি আটক রাখা যায় না। যদি কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি আটক রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে উপদেষ্টা পর্ষদ আছে, উপদেষ্টা পর্ষদের অনুমতি অবশ্যই প্রয়োজন হয়। তারপরে আছে
54 দাগের কোশ্চেন, নিবর্তনমূলক আটক আইন কি কি বা কোন কোন ভারতের কোন কোন নিবর্তনমূলক আটক আইন রয়েছে, প্রচলিত রয়েছে? ভারতের নিবর্তনমূলক আটক আইন আইন যেগুলো সেগুলো হচ্ছে 1950 সালে পাস হয়েছে। অনেকবার এগুলো সংশোধিত হয়েছে। 1969 সালে পর্যন্ত এই আইনগুলো ছিল। বর্তমানে কাফি পোষা, নাসা, এসমা, বেআইনি কার্যকলাপ সংশোধনী আইন প্রভৃতি আটক আইন ভারতে লক্ষ্য করা যায়। তো পরবর্তীকালে 2000 সালে তোমার মনমোহন সিং এর নেতৃত্বে যে সরকার আসছিল তাতে সন্ত্রাস বিরোধী আইন বা পোটা বা টাডা আইন বাতিল বলে ঘোষণা করে দেয়। ঠিক আছে, আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।